হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনএস ক্যারিয়ার একাডেমি। লক্ষ্য পিএসসি ফুড এসআই 2024 শেষ 20 দিনের যে সেরা প্রস্তুতি পর্ব আমরা শুরু করেছিলাম। আজকে আমরা ডে 9-এ আলোচনা করব গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে। বাছাই করা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি তোমরা নিয়মিত আমার সাথে প্র্যাকটিস করো, তাহলে তোমরা কিন্তু পরীক্ষায় ডেফিনেটলি ম্যাক্সিমাম স্কোর করতে পারবে ম্যাথস থেকে। তো আজকের এই সেশনে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তার প্রথমেই 1 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এবং প্রতিদিন তোমরা যেভাবে প্রত্যেকটা প্রশ্ন নিজেরা সলভ করো এবং কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো লিখো, তাতে তোমাদের প্র্যাকটিস আশা করি অনেক বেটার হয়। আজকেও তাই করো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা নিজেরা দেওয়ার চেষ্টা করো এবং তারপরে দেখে নাও সবথেকে সহজ সলিউশন। আমার সাথে প্রত্যেকদিন রাত্রি 9:30 এই ক্লাসগুলো দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথম প্রশ্ন রয়েছে, এক ব্যক্তি মোট চিনির 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপরে 20 টাকা লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? এই যে প্রশ্নটি রয়েছে, মাথায় রাখবে 3/5 রয়েছে, ঠিক আছে? 3/5 রয়েছে, তো এই যে 3/5 নিচে রয়েছে 5, এই 5টাকে আমরা ধরে নিচ্ছি 500। ধরে নেবে টোটাল চিনির পরিমাণ হচ্ছে 500 ইউনিট, যেটা দাম হচ্ছে 500 টাকা, ঠিক আছে? এবং সব থেকে সহজ হয়ে যাবে এবার প্রশ্নটা, কারণ দেখো টোটাল 500 ইউনিটের প্রথমে বিক্রি করেছে 3/5 অংশ, মানে কত? দেখো 100 দিয়ে কেটে দিলে টোটাল হচ্ছে কত? 300। তার মানে খুবই সহজ, প্রথমে 300 ইউনিট বিক্রি করেছে, 500 ইউনিটের দাম 500 টাকা, তাহলে 300 ইউনিটের দাম 300 টাকা, তার উপরে 15% লাভ হচ্ছে, ঠিক আছে? 15% লাভ। ভালো করে দেখো একটা জিনিস, যে 100 টাকায় 15 টাকা লাভ, তাই না? 15% মানে 100 টাকায় 15 টাকা লাভ, তাহলে 300 টাকায় কত লাভ? মুখে মুখে করো, 100 টাকায় 15, 300 টাকায় 3 15 45 টাকা, তাহলে 45 টাকা হচ্ছে লাভ, ঠিক আছে? প্রফিট, সেই জন্য আমি প্লাস দিয়ে রাখলাম। বাকি তাহলে আর কতটুকু থাকলো? বাকি ডেফিনেটলি আর 200 অংশ থাকলো। এই 200 ইউনিটের দামও 200 টাকা, তাহলে এই 200 ইউনিটের দাম আবার দেখো 10% ক্ষতিতে, তাহলে মাইনাস আমি 10% করে দিচ্ছি এখান থেকে। তাহলে 100 টাকায় 10 টাকা ক্ষতি, 200 টাকায় 20 টাকা ক্ষতি, ঠিক আছে? 200 টাকায় 20 টাকা ক্ষতি। তাহলে এখান থেকে কি হবে বিয়োগ করলে? 5 থেকে 0 অর্থাৎ 25, তাহলে 25 টাকা কিন্তু এই ক্ষতি বাদ দিয়েও 25 টাকা তার লাভ হলো। আর আমাদের প্রশ্নে বলেছে যে 20 টাকা প্রফিট, তাহলে এই 25 ইউনিট মানে 20 টাকা, এটা তো বুঝতে কারো অসুবিধা নেই। 25 ইউনিট মানে 20 টাকা, তাহলে 25 ইউনিট মানে যদি 20 হয়, আমাদের বের করতে বলেছে মোট ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য কত ছিল? 500 টাকা। সো 500 মানে কত, এটাই আমরা বের করব, ঠিক আছে? তাহলে 25 মানে যদি 20 হয়, দেখো 25 2 গুণ 50, 2 গুণ করছি, আর এখানে শূন্যর জন্য আরো একটা শূন্য, মানে 20 গুণন 25, তাই তো? তাহলে এখানেও 20 কে 20 দ্বারা গুণ করলে কত হচ্ছে? 400। বুঝতে পারছো সকলে? 400 টাকা, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। এত ডিটেলসে এত সহজ করে কোথাও বুঝতে পারবে না তোমরা। সো প্রত্যেকে অবশ্যই সেশনটি লাইক এবং শেয়ার করো যদি ভালো লাগে। 2 নম্বর প্রশ্ন দেখে নেব আমরা কি রয়েছে। একটি নির্দিষ্ট আসল যখন নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হয়, তার পরিমাণ হয় 2 বছরে 1102 টাকা এবং 5 বছরে হয় 1600 টাকা। আসল কত? একটি নির্দিষ্ট আসল, দেখো কোনো একটা আসল মনে করো পি, এই টাকাটা সরল সুদের হারে বিনিয়োগ করা হয়েছে, 2 বছরে হচ্ছে 1102 টাকা, তার মানে এটা 2 বছর পরে হচ্ছে কত? 2 বছর পরে হচ্ছে 1102 টাকা সুদে আসলে। এই টাকাটাই আবার বলেছে দেখো 5 বছরে গিয়ে দাঁড়াচ্ছে কত? 1600 টাকা। তার মানে 2 বছরে 1102 আর 5 বছরে 1600 টাকা। তার মানে এখানে 2 বছর আর এখানে আর 3 বছর, এই টোটাল হচ্ছে 5 বছর। এমন নয় যে এখানেই 5 বছর, ঠিক আছে? এটা ভালো করে খেয়াল রাখবে। তাহলে এখানে কতটা বাড়লো বলো তো? 1100 থেকে 1600 মানে হচ্ছে 500, কিন্তু এখানে 2 টাকা অলরেডি বেশি রয়েছে, সো 498 টাকা, ঠিক আছে? 498 আর 1 2 500, তাহলে 1100 আর 500 1600। তাহলে 3 বছরে আমরা দেখতে পাচ্ছি 3 বছরে বাড়লো কত টাকা? 498, ঠিক আছে? তাহলে 1 বছরে কতটা বাড়বে বলো তো? 3 দিয়ে ভাগ করে দাও, 3 16 48 আর 1 18, 3 6 18, 166 টাকা। আমরা বের করব এখানে 2 বছরে কত ইন্টারেস্ট জমলো। 1 বছরে 166, তাহলে 2 বছরে 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করো, 6 2 12, 2 হাতে 1,
ষোলো দুগুণ 32 আর একে 33, 332 টাকা। 332 টাকা তার কিন্তু এখানে সুদ হয়েছে, যেটা জমার পরে তার কাছে হয়েছে কত, 1102 টাকা। ঠিক আছে, তাহলে 332 টাকা আমরা যদি 1102 টাকা থেকে সাবট্রাক্ট করে দিই, ঠিক আছে, তাহলে যেটা পড়ে থাকবে সেটা কত, 2 থেকে 2 গেলে 0, 3 এখানে 10, 7 হাতের এক আসবে 4, 7, 770 টাকা। তার মানে 770 টাকা তার প্রিন্সিপাল, তার উপরে 332 টাকা 2 বছরের সুদে আসলে মিলে হয়েছে 1102 টাকা। ঠিক আছে, তো এই হচ্ছে গল্প। আশা করি বুঝতে পেরেছো সকলে। 3 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের বোট অ্যান্ড স্টিম থেকে। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের বেগ 1 কিমি প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টায়, কতটা দূরত্ব, 8 ঘন্টায় যাচ্ছে। আমরা ধরে নিচ্ছি স্থান দুটির মধ্যে দূরত্ব কত বের করতে বলেছে। স্রোতের বেগ দেওয়া রয়েছে 1 কিমি প্রতি ঘন্টা, তো আমরা ধরছি সি, স্রোতের বেগ হচ্ছে 1 কিমি প্রতি ঘন্টা, আর বোটের নিজের গতিবেগ বি। ঠিক আছে, তাহলে অনুকূলে গতিবেগ কত হচ্ছে, x ইকুয়াল টু বোটের গতিবেগ প্লাস কারেন্ট, আর প্রতিকূলে গতিবেগ y ইকুয়াল টু বোটের গতিবেগ মাইনাস কারেন্ট 1। তার মানে প্রথমে অনুকূলে গতিবেগ b প্লাস 1, 8 ঘন্টায় যাচ্ছে, তাহলে ইনটু টাইম 8, তাহলে এটা হচ্ছে স্পিড ইনটু টাইম মানে হচ্ছে ডিসটেন্স। আবার বলেছে স্রোতের প্রতিকূলে ওই দূরত্বই মানে ডিসটেন্স একই যাচ্ছে, কত, 10 ঘন্টায় যাচ্ছে। তাহলে বোটের গতিবেগ মাইনাস স্রোত ইনটু কত, 10 ঘন্টায় যাচ্ছে এবং ডিসটেন্স একই যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা চাইলে এটাকে ছোট করে নিতে পারি, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, তাহলে 4b প্লাস 4 আর ইকুয়াল টু এখানে 5b মাইনাস 5। ওকে, তাহলে 5b মাইনাস 4b দ্যাট ইজ অনলি b ইকুয়াল টু কত হচ্ছে, এটা এদিকে যাচ্ছে 4 and 5 যোগ করলে হচ্ছে 9, তাহলে b ইকুয়াল টু হয়ে যাচ্ছে 9, b ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, 9। এবং বোটের গতিবেগ আমাদের বের করতে বলেনি, আমাদের বের করতে বলেছে স্থান দুটির দূরত্ব কত, সো ডিসটেন্স d ইকুয়াল টু কত হচ্ছে, b এর মান 9 আর 1 এ 10 ইনটু কত, 8, তাহলে 8 10 এ 80। ওকে, 8 10 এ হয়ে যাচ্ছে 80। এটা হচ্ছে স্থান দুটির মধ্যে ডিসটেন্স বা দূরত্ব। তুমি চাইলে এখানেও পুট করতে পারো b এর মান, ভ্যালু কিন্তু একই দেবে, চিন্তার কোনো কারণ নেই। দেখো 9 - 1 মানে 8 ইনটু 10 80, সো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো আজকে আমরা ডে 9 এ আলোচনা করছি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। প্রত্যেকদিন তোমরা রাত্রি ঠিক 9:30 কিন্তু এই ক্লাসগুলো দেখবে, ঠিক আছে? ইয়েস। তাহলে এখানে বলেছে একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার এককে? ট্রেনটির দৈর্ঘ্য কত? একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে অতিক্রম করছে। ভালো করে খেয়াল করো, 260 মিটার ব্রিজ অতিক্রম করছে 21 সেকেন্ডে। তার মানে কি 21 সেকেন্ডে যেটা যাচ্ছে সেটা হচ্ছে 260 মিটার ব্রিজ। একটা ট্রেন ব্রিজকে অতিক্রম করবে, তার অর্থ কি ব্রিজকে তো অতিক্রম করবেই, তার সাথে সাথে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই না? আবার দেখো বলেছে 9 সেকেন্ডে শুধুমাত্র একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে। তার মানে কি 9 সেকেন্ডে শুধু নিজের দৈর্ঘ্য যাচ্ছে। আমরা যদি এখান থেকে সাবট্রাক্ট করে দিই, বিয়োগ করি, তাহলে এখানে পাচ্ছি 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে কতটা? 260 মিটার। এটা তো কেটে যাবে। আমাদের বের করতে বলেছে ট্রেনের লেন্থ। তাহলে 12 সেকেন্ডে যদি এতটা যায়, তাহলে 4 দিয়ে আমরা এটাকে ভাগ করে দিচ্ছি। 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3। 3 সেকেন্ডে কতটা যাচ্ছে? আমি কেন 3 বের করলাম বুঝতে পারবে এখনই তোমরা। 4 দিয়ে এটাকে ভাগ করো, 4 6 24, 4 5 20। আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য বের করা। দেখো ট্রেনটি 9 সেকেন্ডে যে ডিসটেন্স যাচ্ছে সেটাই ট্রেনের দৈর্ঘ্য, কারণ 9 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য যায়। তাহলে 3 সেকেন্ডে যদি এত যায়, তাহলে 9 সেকেন্ডে এখান থেকে বের করব আমরা বাই মাল্টিপ্লাইং 3। তাহলে 9 সেকেন্ডে কতটা যাচ্ছে? এটাকেও 3 দ্বারা মাল্টিপ্লাই করো, 3 5 15, 5 হাতে 1 318 আর 1 9, 195। ঠিক আছে, 195 মিটার আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। 195 মিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার।
5 নম্বর রয়েছে, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে 4 বেড়ে গেল। তার মানে যা ইনিংসে গড় ছিল, অ্যাভারেজ ছিল, তা আগের থেকে 4 বৃদ্ধি পেয়েছে। কেন? কারণ 20তম ইনিংসে 110 রান করেছে। ওকে, 20তম ইনিংসের পর তার রানের গড় কত দাঁড়াবে? আমি তোমাদেরকে এতটাই সহজ নিয়ম দেখাবো তোমাদেরকে এখন। দেখো, একটা জিনিস খেয়াল করো, 20তম ইনিংসে 110 রান করেছে, 4 করে রান বেড়েছে। তাহলে 4 করে যদি বাড়ে, 20তম ইনিংসে শুধু রান বাড়ার জন্য তার কত রান প্রয়োজন? 4 দুগুণ 8, 80 রান প্রয়োজন শুধু রান বাড়ার জন্য। তার মানে কি? এর অর্থ হচ্ছে 110 রান যেটা করেছে, এর মধ্যে শুধু 80 রান তার রান বাড়তে সাহায্য করেছে। আর বাকি রানটা কি হলো? বাকি রানটা তার আগের অ্যাভারেজের সাথে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে। অর্থাৎ 110 থেকে 80 বিয়োগ করলে হচ্ছে 30। তাহলে 30 এটা হচ্ছে তার অ্যাভারেজ ছিল আগে, আর এই বাকি রান 80 তার, ভালো করে খেয়াল করো, মনে করো তার 19তম ইনিংস পর্যন্ত তার 30 ছিল অ্যাভারেজ। তাহলে নতুন ইনিংসে 20তম ইনিংসে, এটা হচ্ছে 19তম পর্যন্ত, তাহলে 20তম ইনিংসে সে যদি 30 রান করতো, তাহলে তার অ্যাভারেজ কি বাড়তো বা কমতো? কমতো না বাড়তো না? তাহলে 20তম ইনিংস পর্যন্ত তার সেম থাকতো। তার মানে কি? এই যে 110 রান করেছে, তার মধ্যে 30 রান তুমি এখানে দিয়ে দাও অ্যাভারেজটাকে ইকুয়াল রাখার জন্য। বাকি যে রানটা, সেটা প্রত্যেকটা ইনিংসে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে, এবং 4 করে প্রত্যেকটা ইনিংসে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে। তার মানে 110-এর মধ্যে 80 রান ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়েছে, ঠিক আছে, যেটা গড় বাড়তে সাহায্য করলো, আর বাকি 30 রান থাকলো অ্যাজ এ অ্যাভারেজ। তাহলে এই 30 রানটা তার ছিল গড়। তাহলে নতুন গড় কত হচ্ছে? আগে 30 ছিল, এখন 4 বেড়ে গেল 20তম ইনিংসের পরে। তাহলে নতুন অ্যাভারেজ হচ্ছে, নিউ অ্যাভারেজ হচ্ছে 34 হচ্ছে কারেক্ট অ্যান্সার। একদম সহজ, কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই। 6 নম্বর প্রশ্ন, দুটি ট্রেন এ এবং বি একই স্থান থেকে একই সময়ে যাত্রা শুরু করে, যথাক্রমে 60 কিমি প্রতি ঘন্টা এবং 72 কিমি প্রতি ঘন্টা গতিতে একই দিকে যায়। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 240 মিটার হয়, তাহলে বি দ্বারা এ কে অতিক্রম করতে কত সময় লাগবে? এবং একদম ঝটপট করে এটা আমরা সলভ করব। তার আগে তোমাদের বলে দিই প্রত্যেককে, যে তোমরা বারবার রিকোয়েস্ট করেছিলে স্যার কেপি ডাব্লিউবিপির পরীক্ষার নোটিফিকেশন চলে এসেছে, কোর্স আনুন আপনি। এবং হ্যাঁ, তোমাদের কথা রেখেছি আমি। ফাউন্ডেশন ব্যাচ আমাদের 2.0 কিন্তু শুরু হয়েছে। অঙ্ক হবে শক্তি, এবং ডাব্লিউবিপি ও কেপি স্পেশাল অঙ্কের ব্যাচ এটা, যেখানে তোমাদের স্বপ্ন পূরণ হবে পুলিশ হবার। এখানে তোমরা লাইভ ক্লাস পাবে, সমস্ত লাইভ ক্লাসের রেকর্ড থাকবে, নিয়মিত অনলাইন টেস্ট পাবে, পিডিএফ তো দেওয়াই হবে, তার সাথে ক্লাসের নোটও প্রোভাইড করে দেওয়া হবে। তো এই মুহূর্তে যদি তোমরা জয়েন করতে চাও, 100 জন পর্যন্ত তো এই অফারটি রয়েছে 599। টোটাল 9 মাসের এই কোর্স মাত্র 599 এ তোমরা জয়েন করে নিতে পারবে। ইনস্টল করতে হবে এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন। যদি কোনো কোয়ারি থাকে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে। লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবে, এবং সেখানে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করবে মোবাইল নাম্বার দিয়ে, তারপরে সেখানে কোর্সে কিন্তু তোমরা জয়েন করে নিতে পারবে। তো 6 নম্বর যে প্রশ্নটি ছিল আমাদের সামনে, দুটি ট্রেন এ এবং বি একই স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করেছে। একজনের গতি 60 আর অপরজনের গতি 72 কিলোমিটার পার আওয়ার। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 240। বি দ্বারা এ ট্রেনকে অতিক্রম করতে কত সময় লাগবে? বি কেন একে অতিক্রম করবে? কারণ বি এর গতিবেগ বেশি। ঠিক আছে, তাহলে রিলেটিভ স্পিড কত? এখানে রিলেটিভ স্পিড কত বলো? সমস্ত জায়গায় রিলেটিভ স্পিড হবে যদি দুটোই গতিশীল বস্তু থাকে। সো রিলেটিভ স্পিড হচ্ছে 72 মাইনাস 60, অর্থাৎ 12 কিলোমিটার পার আওয়ার। টোটাল ডিস্টেন্স যেতে হবে 240 ইন্টু 2, কারণ দুজনারই দৈর্ঘ্য 240 করে, ডিভাইডেড বাই, অর্থাৎ ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড কত? 12। এটা মিটারে রয়েছে স্যার, এটা কিমি পার আওয়ার। কখনোই মিটারকে কিমি পার আওয়ার দিয়ে ভাগ করা যায় না, এটাকে তাহলে মিটার পার সেকেন্ডে আনো। সো 5/18 দ্বারা গুণ করছি, 5/18টাকে উপরে নিয়ে যাচ্ছি আমরা। একবারে করতে পারো 5×12 60 দিয়ে, 4×6 24, এটা হচ্ছে টাইম। সো 4×2 8 বা 18×2 36, 36× 4, 4×6 24 4, 3×4 12, 13, 14, 144 সেকেন্ড সময় লাগবে। 144 সেকেন্ড মানে 60×2 120, তার মানে 2 মিনিট, আর পরে থাকলো 24
সেকেন্ড, 2 মিনিট 24 সেকেন্ড, 2 মিনিট 24 সেকেন্ড অপশন ডিতে রয়েছে। 2 মিনিট 24 সেকেন্ড অপশন ডিতে রয়েছে। একটি ট্রেন 12 সেকেন্ড ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও 164 মিটার দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তার মানে কি 16 সেকেন্ডে ট্রেনটি কতটা যাচ্ছে? 164 মিটারের স্টেশন প্লাস ডেফিনেটলি ট্রেন নিজের দৈর্ঘ্য তো যাবেই, আর 12 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে 108 মিটার সেতু প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য। আমরা আগের মতো এটাকে সাবট্রাক্ট করব, তাহলে কত পাচ্ছি? এটা কেটে যাচ্ছে, এখান থেকে হচ্ছে দেখো 8 6 হাতে রাখ আসবে এখানে 56, আর এখানে 16 মাইনাস 12 মানে হচ্ছে 4, তাহলে 4 সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে 56 মিটার। ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ যে কোনো একটা জায়গায় তুমি বের করে নাও, 12 বের করে নিচ্ছি এটার সাথে, তাহলে গুণ করতে হচ্ছে কত? বাই 3, তাহলে 3 4 12, 12 সেকেন্ডে ট্রেন কত যাচ্ছে? এটাকেও 3 দ্বারা গুণ করো, 3 6 18, 8 হাতে 1 3 5 15 আর 1 16, 168 মিটার। আমরা দেখলাম এখানে 12 সেকেন্ডে ট্রেন যাচ্ছে 108 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, তার মানে কি? তার মানে হচ্ছে 108 মিটার প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য ইকুয়াল টু 168, দ্যাট ইজ ট্রেনের নিজের দৈর্ঘ্য সমান কত হচ্ছে? এটা থেকে 108 মাইনাস করলে অনলি 60 মিটার, তার মানে ট্রেনের দৈর্ঘ্য 60 মিটার। ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। রামের বর্তমান বয়স তার পুত্রের বর্তমান বয়সের 3 গুণ এবং পিতার বয়সের এত ভাগ। তার মানে রামকে আমরা মাঝখানে রাখছি, কারণ রামের সাথে তার পুত্রের গল্প এবং পিতার গল্প রয়েছে, তাহলে রাম দুজনের সাথেই আমরা এখানে কম্পেয়ার করতে পারছি। এটা হচ্ছে পিতা, তাহলে রামের বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্র যদি 1 ইউনিট হয় রাম হবে 3। আবার দেখো বলেছে কি পিতার বয়সের 2 এর 5, মানে পিতা যদি 5 হয় রাম হবে 2, তাহলে পাশের ফাঁকা জায়গা ভরে দাও পাশের সংখ্যা দ্বারা। 2 1 2, 3 2 6, 3 5 15। দেখো বলেছে কি তিনজনের গড় বয়স 46, তাহলে এখানে টোটাল বয়স কত হচ্ছে? 15, আর 6 21, আর 2 23, তাহলে 23 এখানে সমান কত হচ্ছে? এখানে গড় বয়স 46, তার মানে কি 46 গুণন 3 করো, তাহলে মোট বয়স হয়ে গেল 23 দিয়ে 23 দুগুণ 46, তাহলে 1 দিয়ে 3 দুগুণ 6, 1 যদি 6 ইউনিট হয় পিতার বর্তমান বয়স কত? আচ্ছা, রামের বর্তমান বয়স এবং পিতার বর্তমান বয়সের অন্তর কত বলেছে? রাম এবং পিতা দেখো 15 আর 6, 15 আর 6 এর অন্তর কত? 9, তার মানে এখানে 9 মানে কত হচ্ছে? 6 নং 54 বছর। ঠিক আছে, 54 বছর। বুঝতে পারলে সকলে? খুব খুব সুন্দর প্রশ্ন কিন্তু এটা ছিল। সেশনটি ভালো লাগছে তো? যদি ভালো লাগে, এখনো পর্যন্ত মাত্র কয়েকজন লাইক করেছো, বাকিরা কেন লাইক করছো না? তোমরা সেশনটিকে লাইক করো, যত বেশি লাইক হবে তত বেশি অক্সিজেন পাবো নেক্সটে আরো বেটার ক্লাস প্রোভাইড করার জন্য, তাই না? সো অবশ্যই প্রত্যেকে ঝটপট করে লাইক করো, জাস্ট একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি নেক্সট ক্লাসের নোটিফিকেশন তোমরা পেতে চাও, কারণ এই প্রত্যেকটা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। এবং তোমাদেরকে আমি বলছি, গত সপ্তাহে আমরা ফুল লেন্থ 50 নম্বরের একটা মক টেস্ট নিয়েছি এবং নেক্সট আরও একটা ফুল লেন্থ কিন্তু মক টেস্ট আমি তোমাদেরকে প্রোভাইড করব তোমাদের পরীক্ষার আগেই। ঠিক আছে, এক ব্যক্তি কিছু জিনিস কিনে 5% লাভে বিক্রি করলো, যদি সে 5% কম দামে জিনিসটি কিনে 1 টাকা কম দামে বিক্রি করতো তাহলে তার 10% লাভ হতো। জিনিসটির বিক্রয় মূল্য কত? আমরা প্রথমে ধরছি যে জিনিসটির কস্ট প্রাইস 100 টাকা, এইবার কি হলো 5% লাভে বিক্রি করলো, তার মানে কি হচ্ছে 5% প্রফিট, জিনিসটার দাম দাঁড়াচ্ছে 105 টাকা। এবার বলেছে যে না, সে 5% কম দামে জিনিসটা কিনবে, তাহলে 100 টাকার উপরে 5% কম মানে কত? 95 টাকা, এটা নিউ কস্ট প্রাইস। এবার তার উপরে সে আবার 10% প্রফিট করবে, তাহলে 10% প্রফিট মানে কত? 9.5,
তাহলে এখানে 9.5 যদি আমরা যুক্ত করি তাহলে কত হচ্ছে 95 আর 9, 95 আর 9 হচ্ছে 104.5। তাহলে কতটা কম দামে হচ্ছে এখন বিক্রি? 104.5 আর এখানে 105, তাহলে মোটের উপরে 0.5 এত টাকা কম দামে বিক্রি হচ্ছে। এবং এই কম দাম মানেই আমাদের বলা আছে 1 টাকা কম দাম। তাহলে 0.5 মানে 1, তাহলে 5 মানে কত হচ্ছে, বা 1 মানে কত হচ্ছে, আমরা যদি এটাকে 2, চলো এইভাবেও করতে পারো তোমরা, 10 দিয়ে গুণ করলাম, তাহলে পয়েন্ট উঠে গেল আর এখানে 10 হয়ে গেল। তাহলে 5 মানে যদি 10 হয়, আমরা বের করব কস্ট প্রাইস মানে কত, 100, তাহলে 5 20 100, তাহলে এখানে 20 দ্বারা গুণ করলে কত হচ্ছে 200। তাহলে আমাদের দাম দাঁড়াচ্ছে কত, 200 টাকা। ঠিক আছে, যেভাবেই করো অ্যান্সার কিন্তু আমাদের 200 টাকা আসবে। ইয়েস। 10 নম্বর প্রশ্ন রয়েছে, কি বলেছে যে পি ও কিউ দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 10 মিনিট, 12 মিনিট এবং 15 মিনিটে পূর্ণ করতে পারে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এবারে একসঙ্গে খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার 3 মিনিট পরে প্রথম নল বন্ধ করা হলো, কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে এখানে এদের লসাগু হচ্ছে 60, 5 12 60 আর 4 15 60। একসাথে খুলে দেওয়া হলো এবং 3 মিনিট পরে প্রথমটি বন্ধ করা হচ্ছে। তাহলে প্রথমেই দেখো 9 আর 4 আর 5 9 মিনিট কাজ করবে তারা দুজনে একসাথে, তাহলে 3 মিনিটে 3 নং 87 ইউনিট কাজ হবে। তাহলে পড়ে থাকলো আর 33 ইউনিট। ঠিক আছে, কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে এই 33 ইউনিট পড়ে রইলো, যেটা ভরবে কে, বি ভরবে, কারণ এ তো অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে 33 ইউনিট ভরবে কে, বি। 4 দিয়ে ভাগ করো, 4 8 32 আর 1 33 ভাগ 4, 8 পূর্ণ 1/4। ঠিক আছে, 8 পূর্ণ 1/4। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। সরলতম মান নির্ণয় করো। এবং এই প্রশ্ন কিন্তু অনেকদিন পরে আমরা দেখতে পাচ্ছি, এবং এর সব থেকে সহজ নিয়ম কি রয়েছে ভাই, এইখানে দেখো 1/3 রয়েছে, 1/3 কে 1,3 হিসেবে তুলে নিলাম আমরা। ঠিক আছে, সরি, এরপরে কটা গ্যাপ আছে দেখো তো এখানে, এই ছাদের তলায়, এই ছাদ, এটা হচ্ছে ছাদ, এর তলায় কটা গ্যাপ আছে, একটা দুটো তিনটে, তাহলে এই হচ্ছে একটা, এই দুটো, এই তিনটে। ঠিক আছে, এইবার আরেকটা কাজ করবে, এইখান থেকে এই দিক বরাবর আমরা একটা করে সংখ্যা রয়েছে 2 2 2, এদেরকে মাথার উপরে গুণ করে দাও, মাথায় রাখবে প্রথমটা এবং শেষটা ফাঁকা থাকবে। এবার 3 দুগুণ 6, হ্যাঁ 3 দুগুণ 6 আর এটা যোগ, 6 আর 1 7, একই কাজ। আবার 7 দুগুণ 14 আর এটা যোগ, 14 আর 3 17, 17 দুগুণ 34 আর 7 কত হচ্ছে 41। তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 17/41, এটা বাই এটা হয়। ঠিক আছে, এবার এই 17/41 আর এই যে বাইরে 2 প্লাস ছিল, এটাকে 2 প্লাস করে দাও, কত হচ্ছে 8 2 প্লাস 17, অর্থাৎ দাঁড়াচ্ছে 91/41, সরি 99 দাঁড়াচ্ছে না, 7 আর 2 9, ইয়েস 99/41, অপশন বি 99/41 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর থেকে সহজ তোমাদের এই ধরনের সিঁড়ি ভাঙা অঙ্ক কোথাও পাবে না। ঠিক আছে, আই গ্যারান্টি কোথাও পাবে না এত সহজে, এবং পেলেও তোমাদের ফ্রি অফ কস্ট কেউ শেখাবে না এগুলো। ঠিক আছে, এ এক্সপ্রেস 14টা 30 ঘন্টায় 60 কিমি প্রতি ঘন্টা গতিবেগে দিল্লি থেকে, এটা হচ্ছে দিল্লি থেকে মুম্বাইয়ের দিকে যাত্রা করেছে, এটা হচ্ছে মুম্বাই। বি এক্সপ্রেস একই দিনে 16টা 30 ঘন্টায় 80 কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করেছে একই রকম ভাবে, এটা হচ্ছে প্রথমে 60 আর পরেরটা হচ্ছে 80। দিল্লি থেকে কত দূরে ট্রেন দুটি মিলিত হবে যদি কোনো স্টপেজ না দেওয়া হয়? তাহলে দেখো একটা গল্প, প্রথমে 14টা 30, তার মানে কি 12 13 14 মানে 2 ঘন্টা, 2টো 30, এটা হচ্ছে দুপুর 2টো 30, আর এটা হচ্ছে 16 মানে 12 আর 4, তার মানে 4টে 30, তার মানে 2টো 30-এ একটা ট্রেন ছাড়ছে আর অপর ট্রেনটা ছাড়ছে কত 4টে 30-এ।
গ্যাপ কত, 2 ঘন্টার গ্যাপ। এই 2 ঘন্টায় প্রথম ট্রেন কতটা ডিস্টেন্স যাবে, গতিবেগ 60 ইন্টু 2 ঘন্টা 120 কিলোমিটার। এতটুকু তো কারো কোনো ডাউট নেই আশা করি। তাহলে এই 120 কিলোমিটার ডিস্টেন্স অলরেডি প্রথম ট্রেন এগিয়ে গেছে। তাহলে দ্বিতীয় ট্রেন এবার রিলেটিভ স্পিড কাজ করবে, দুটো ট্রেন যখন একই দিকে যাচ্ছে গতিবেগ কী হবে, মাইনাস। তাহলে 20 হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে 20 দ্বারা ডিভাইড করো, এত কিলোমিটার ডিভাইডেড বাই এত, তাহলে এটা দিয়ে কাটলে কত হচ্ছে, টাইম ইকুয়াল টু 6 আওয়ার্স। 6 আওয়ার্স। তাহলে 6 ঘন্টায় দ্বিতীয় ট্রেন কতটা যাচ্ছে দেখো তো, ডিস্টেন্স ইকুয়াল টু 6 ইন্টু 80 দ্বিতীয় ট্রেনের গতিবেগ, তাহলে 6টা 48, 480 কিলোমিটার দূরত্ব যাবে, দেন তারপরে তাদের মধ্যে মিলিত হবে, অর্থাৎ 480 কিলোমিটার দূরে গিয়ে তারা কিন্তু মিলিত হবে। 3টি ঘন্টা একবার একসাথে বাজার 10, 12, 15 সেকেন্ড অন্তর অন্তর বাজতে থাকে। খুব সুন্দর প্রশ্ন এবং একদম সহজ প্রশ্ন এটা। কতক্ষণ তারা পরে আবার একসাথে বাজবে, জাস্ট কি করবে, এই ধরনের প্রশ্ন থাকলে লসাগু 10, 12 এবং 15, এটা আমি লসাগু তোমাদের করে দেখাবো কি, এটা তো 60 হবে দেখেই বোঝা যাচ্ছে। 5 দিয়ে 2, 3 5 15, 3 দিয়ে 2 থাকলো, 3 4 12 থাকলো 1, আর একবার 2 দিয়ে দাও, 1 2। তাহলে এখানে দেখো 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60, তার মানে 60 সেকেন্ড। 60 সেকেন্ড মানে 1 ঘন্টা 1 মিনিট, বাট আমাদের 60 সেকেন্ডই অ্যান্সার রয়েছে, সো অপশন সি। 14 নম্বর, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে এত পার্সেন্ট বেশি, 15% বেশি। 15% মানে কত, 15 ভাগ 100, 5 3 5 15, 5 20 100, তার মানে 3/20। তাহলে বলেছে দেখো দৈর্ঘ্য প্রস্থের থেকে এত পার্সেন্ট বেশি, তাহলে লেন্থ যদি 20 হয়, না ব্রেথ, প্রস্থ যদি 20 হয় তাহলে লেন্থ কত হচ্ছে, 23। ঠিক আছে, আয়তক্ষেত্রের প্রস্থ কত, তাহলে এই দুটো ক্ষেত্রফল মানে কি, এই দুটোর গুণফল মানে 20 ইন্টু 23। একটা কাজ করো, যেহেতু গুণফল সেই জন্য এক্স ধরো, না হলে ভুল হয়ে যাবে। ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু দেওয়া আছে কত, 460, আর এখানে আমরা পাচ্ছি কত, এটা এক্স স্কোয়ার ইন্টু 460 ইকুয়াল টু 460, এই দুটো কেটে গেল, সো এক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 1। এক্স ইকুয়াল টু হচ্ছে 1। আমাদের বলেছে আয়তক্ষেত্রের প্রস্থ কত, প্রস্থ কোনটা, এটা প্রস্থ হচ্ছে 20x মানে 20। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে অপশন এ। 15 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, দুধ এবং জলের 42 লিটার মিশ্রণে দুধ এবং জলের অনুপাত, মিল্ক ইজ টু ওয়াটার কত, 5:2। মিশ্রণে আরো 3 লিটার জল মেশানো, কি মেশানো, জল, তাহলে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত হবে। প্রথমে তো দেখো 5 আর 2 7 ইউনিট, এই 7 ইউনিট মানে কি রয়েছে এখানে, মিশ্রণ 42 ইউনিট, তাহলে 1 মানে কত, 6 7 42, তাহলে এখানে 5 মানে কত হচ্ছে, 5 6 30, আর 2 মানে কত হচ্ছে, 2 দিয়ে 6 2 12, তাহলে এই হচ্ছে 30, আর কি 30 হচ্ছে মিল্ক, আর এই হচ্ছে 12, এবং 12 সাথে 3 লিটার জল আরও মেশানো হয়েছে, তাহলে কত হচ্ছে 30:15, মানে 15 দিয়ে ভাগ করো, 2:1। ঠিক আছে, 2:1, অপশন এ। 2:1। চলে যাচ্ছি আমরা 16 নম্বর প্রশ্নে। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15, 18, 27 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। তাহলে প্রথমে এদের লসাগুটা করে নেবে, এটা দ্বারা বিভাজ্য মানে এদের লসাগু দ্বারা বিভাজ্য, তাহলে 3 দিয়ে কাটো, 3 4, 3 5, 3 6, 3 9 27, আরেকবার দাও 3 দ্বারা, 4 5 2 এবং 3, আর ফাইনালি দাও 2 দ্বারা, 2 5 এবং 1 এবং 3, তাহলে হচ্ছে কত দেখো, 5 দুগুণ 10, 3 গুণন 3 গুণন 3 মানে 27, গুণন 2 মানে 27 দুগুণ 54, আর এখানে 10 ছিল 544, এলসিএম
তাহলে এলসিএম হচ্ছে 540। ওকে, আর আমাদের বলেছে কি 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তার মানে 4টি 9, 540 দ্বারা আমরা ডিভাইড করছি 1 দ্বারা, 9 5 4, আর একবার 9 নামিয়ে নাও, 8 দ্বারা দাও 0, 4টা 32 এর 2, হাতে থাকছে 3, 5টা 40 43, তাহলে এখানে হচ্ছে 1 7 2 271, 271 বেশি, তাহলে এখান থেকে আমরা যদি 271 সাবট্রাক্ট করে দিই 9999 271, বিয়োগ করলে হচ্ছে 8 2 7 9 9728, কোথাও অপশন দেখতে পাচ্ছি না, তার মানে কোথাও একটা মিস্টেক করেছি, এইখানে মিস্টেক হয়েছে, এখানে 9 হচ্ছে তাই না, এক্সট্রিমলি সরি, 9 থেকে 0 মাইনাস গেলে 9, তাহলে এখানে হচ্ছে আমাদের 279 বিয়োগ হবে, তাহলে এখানে 0, তাহলে 9720, ভুল করলে কোনোভাবেই কিন্তু অ্যান্সার আসবে না, তাই না। চলো 17 নম্বর প্রশ্ন রয়েছে, 100টি জিনিসের মধ্যে অর্ধেক 20% লাভে, বাকি জিনিস 40% লাভে বিক্রি করা হলো। যদি সমস্ত জিনিস 25% লাভে বিক্রি করত, তবে প্রথমের থেকে কত লাভ, প্রথমের থেকে তার লাভ 100 টাকা কম হতো। প্রতিটি জিনিসের ক্রয়মূল্য কত, তার মানে কি গল্প হচ্ছে, 100টি জিনিসের অর্ধেক, তার মানে 100টি যদি জিনিস হয় তার অর্ধেক মানে ডেফিনেটলি 50টি জিনিস, 50টি জিনিস 20% লাভে বিক্রি করলো। আমি ধরে নিচ্ছি 100টি জিনিসের দাম হচ্ছে 100 টাকা, ঠিক আছে, তাহলে 50টির দাম 50 টাকা, তাহলে 20% লাভ কত হচ্ছে, 100 টাকায় 20 টাকা লাভ, 50 টাকায় তাহলে 10 টাকা লাভ হবে। আবার বলেছে বাকি, তাহলে আবার 50টি জিনিস, সেটা 40% লাভ। দেখো 100তে 40 লাভ, তাহলে 50-এ অর্ধেক লাভ মানে 20 টাকা লাভ, তাহলে মোটের উপরে এখানে 30 টাকা লাভ হলো। এবার বলছে যে 100 টাকার উপরে যদি 25% লাভে বিক্রি করতো সমস্ত জিনিস, তাহলে 25%ই লাভ হতো, মানে 25 টাকা লাভ হতো। তাহলে আগে যা লাভ তার থেকে এখন আমাদের 5 টাকা কম লাভ হচ্ছে, তাই না, আগের লাভ থেকে 5 টাকা কম লাভ হচ্ছে, তাহলে বলেছে কি আমাদের এখানে 100 টাকা কম লাভ হতো, তাহলে 5 মানে 100, তাহলে প্রত্যেকটি জিনিসের দাম কত, মানে 100টি জিনিস, দেখো 100, তাহলে 5 মানে যদি 100 হয়, 100 জিনিসের দাম কত, 5 20 100, তাহলে এখানে 20 দ্বারা গুণ করলে 2000 টাকা, তাহলে 2000 টাকা টোটাল কস্ট প্রাইস, কতগুলো জিনিস, 100টি জিনিস, তাহলে এক একটা জিনিসের দাম কত, 20 টাকা করে। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল অপশন সি। বুঝতে পারছো প্রত্যেকে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখনো পর্যন্ত যারা লাইক করনি সেশনটিকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন রয়েছে তাদেরকে বলবো প্রত্যেক দিন তোমরা এই গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবে, না হলে কিন্তু ক্লাসের নোটিফিকেশন তোমরা মিস করবে, কারণ ইউটিউবের নতুন অ্যালগরিদম অনুযায়ী কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করলে তবেই নেক্সট নোটিফিকেশন তোমরা পাবে, ঠিক আছে। তো 8 জনের ছেলেদের দলের থেকে একজন চলে গেল এবং 56 কিগ্রা ওজনের একজন দলে যোগ দিল, তাহলে 8 জন টোটাল ছিল, একজন চলে গেল, 56 কেজি ওজনের একজন দলে যোগ দিল, তাহলে 8 জনই থেকে গেল। এর ফলে দলে গড় ওজন 2.5 কেজি বেড়ে গেল, তাহলে মোট ওজন কত বাড়লো, 5 আর 40 এর 0, হাতে 4, 8 দুগুণে 16 আর 4 20, তার মানে 20 কেজি ওজন বেড়ে গেল মোটের উপরে। আগের ছেলেটির ওজন কত ছিল, তার মানে কি 56 কেজি ওজনের একজন দলে এসছে, যার ফলে 20 কেজি টোটাল বেড়েছে, তার মানে আগের জনের 20 কম ছিল ওজন, তাই না, তাহলে 36 কেজি, আগের জনের ওজন ছিল 36 কেজি। তোমাদের সামনে রয়েছে 19 নম্বর প্রশ্ন, 9 টাকা প্রতি কেজি মূল্যের কত কেজি চিনি 7 টাকা প্রতি কেজি মূল্যের 27 কেজি চিনির সাথে মিশিয়ে মিশ্রিত চিনি এত টাকার মূল্যে বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে প্রথমে
10% প্রফিটে 9.24 টাকায় বিক্রয় মূল্য, তাহলে সিপি কত হবে? ওপরে 100 আর নিচে 110, এই পয়েন্ট উঠিয়ে নিচে 100, 100 কেটে গেল। কত দিয়ে কাটবো বলো তো? 5 দুগুণ 10, 5 দুগুণ 10, এখানে হচ্ছে 5 18 90, না 5 দিয়ে তো এটাকে কাটছে না, কেন কাটবো আমরা 5 দিয়ে? তাহলে অন্য সংখ্যা দিয়ে কাটতে হবে। 11 দিয়ে কাটা যায় কি দেখে নাও তো। 11 দিয়ে 8 11 88, আর 4 এ 44, ইয়েস 4 11 44, আর এখানে 11 দিয়ে কাটলে হচ্ছে 10। ঠিক আছে, তার মানে কত হচ্ছে? এরকমই রেখে দাও এটাকে, আমরা ভাগ করলে ইজিলি সংখ্যাটা ভাগফল পাচ্ছি কত? 8.4, সেই জন্য আর ভাগ করলাম না, দেখো একবারে বেরিয়ে গেল। তাহলে প্রথমে ছিল কত আমাদের? 7 টাকা প্রতি কেজি দর, আর এখানে ছিল 27 কেজি। তার সাথে আচ্ছা প্রথমে ছিল 9 টাকা প্রতি কেজি দর, 7 টাকা প্রতি কেজি দরে 27 কেজি মেলানোর ফলে এটা তৈরি হয়েছে 8.4। ঠিক আছে, তাহলে এখানে কত পাচ্ছি? 11 দিয়ে 10, 11 দিয়ে 8 11 88, 4 44, 4 11 44। তাহলে এখানে দেখো কত পাচ্ছি? 7, আর এখানে 8.4, বা এখানে 9 থেকে 8.4 মানে হচ্ছে 0.6, আর এখানে হচ্ছে 1.4, তার মানে 14 আর 6, 2 দিয়ে কেটে দাও, 7, আর এখানে কত হচ্ছে? 3। আর আমাদের এখানে দেখো বলা আছে যে এখানে 27 কেজি, তাহলে এটা হচ্ছে 27 বানাও, কত? 3 নং 27, 9 দ্বারা গুণ, এটাকে 9 দ্বারা গুণ করো, 7 নং 63 কেজি। ঠিক আছে, 63 কেজি হচ্ছে অ্যান্সার আমাদের। খুব সুন্দর প্রশ্ন কিন্তু এটা ছিল। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছরে দ্বিগুণ হয়, চক্রবৃদ্ধি সুদ বলেছে 15 বছরে দ্বিগুণ, কত বছর পরে সেটা 8 গুণ হবে? এটা সব থেকে সহজ পদ্ধতি আমি তোমাদের বলি। 15 বছরে দ্বিগুণ মানে দ্বিগুণ মানে কত গুণ? দ্বিগুণ মানে 2, তাহলে এখানে এইভাবে লিখবে 2 এর পাওয়ার 1 বাই কত বছর? 15 বছর, মানে 1 বাই পাওয়ার লিখবে। 8 গুণ হতে হবে, 8 গুণ পাওয়ারে কত লিখবো? কত বছরে আমরা জানি না, 1 বাই টি বছর লিখলাম। তাহলে এখান থেকে একটা কাজ করতে পারি, 8 মানে 2 এর পাওয়ার 3, আর এখানে 2 এর পাওয়ার 1 বাই 5, তাহলে এই দুটোই 2 রয়েছে বেস, সো পাওয়ারগুলো ইকুয়াল করে দিলাম আমরা। তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে? 3 পাচ্ছে 15। আচ্ছা এখানে 15 ছিল না, তাহলে 3 15 45, তাহলে 45 বছর, 45 বছর কিন্তু হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বার্ষিক এত % চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কোনো আসল সুদে আসলে এত টাকা হয়, তাহলে আসল কত? এটা থাকবে তোমাদের জন্য বাড়ির কাজ। ঠিক আছে, এটার অ্যান্সার প্রত্যেকে কমেন্ট করবে, এটার অ্যান্সার কত হচ্ছে, এবং তার সাথে তোমাদেরকে বলবো যে আগের দিনের যেটা বাড়ির কাজ ছিল সেটা কিন্তু এটা, এবং এটা কিন্তু অলরেডি আমি সলভ করে দিলাম। ঠিক আছে, এবং তার সাথে ফাউন্ডেশন ব্যাচ 2.0-তে তোমরা এই মুহূর্তে জয়েন করতে হলে এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে তোমরা কিন্তু এই কোর্সে যুক্ত হয়ে যাবে, কারণ আর কয়েকজন রয়েছে, 100 জন হয়ে গেলে তোমাদের কিন্তু এই কোর্সের প্রাইস বেড়ে যাবে। তো দেখা হবে আগামীকাল ঠিক রাত্রি 9:30 মিনিটে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার।